লাভাসার শুটের পর থেকে তোরার কাজ অফিসিয়াল ভাবে শুরু হয়ে গেছে। তার টাফ শিডিউল তৈরি হয়ে গেছে, তাই একটুও ফাঁকি মারার সময় নেই। আর এমনিতেই তার হাতে আর বেশি সময় নেই, 3 মাস মতো বাকি। এই সময়ে এর মধ্যে তাকে নিজেকে প্রমাণ করতে হবে, তারপরেই তাদের বিয়ের অ্যানাউন্সমেন্ট হবে। তাই তোরাও এর পরিশ্রম করে যাচ্ছে। তোরা নিজের কাজের দিকে খুবই সচেতন। তোরা রেয়ান্স এই 3 দিন একে অপরের থেকে দূরে থাকলেও সব সময় তাদের কথা হতো, আর রেয়ান্স সময় পেলেই তোরাকে ফোন করত। তবে বেশিরভাগ সময়ে রাই ফোন রিসিভ করত। যেহেতু তোরা তার শুটিং থাকতো না, তবে আজ তোরা শান্তি আজ মুম্বাই ফিরে যাবে শুটিং শেষে। তোরা মেকআপ নিয়ে রেডি হয়ে আছে, এর পরেই তার শুট শুরু হবে। ততক্ষণে বসে বসে সে রেয়ান্স আর তার কথা ভাবছিল, আর এই পুরোটা সময় তার মুখে হাসির রেখা ফুটেছিল। আর এটা দেখেই রাই আর কৃতি মুচকি মুচকি হাসছে। তোরা শুট রেডি হতে সে ঘোর কেটে বেরিয়ে আসে, তারপর নিজেকে প্রস্তুত করে শুটিং ফ্লোরে চলে যায়। এদিকে এতক্ষণ তোরাকে পর্যবেক্ষণ করেছিল রেয়ান্স। রাই তার ফোন থেকে ভিডিও কলে লাইন দিয়ে রেখেছিল রেয়ান্সের সাথে। এটা সে প্রায় সময় করে। আর তোরার শুটের সময় তো ভিডিও কলে থাকবেই। তোরা যখন শুটিং ফ্লোরে আসে তখন নিজেকে একটা আলাদা আবরণে মরে ফেলে, যেটা তার সম্পূর্ণ বিপরীত। রেয়ান্স নিজেও প্রতিবার তোরার এই লুকে মুগ্ধ হয়ে যায়। আজকের শুটের পরই তোরা মুম্বাই টপ 1 মডেল লিস্টে যোগ হয়ে যাবে। এতদিন সে টপ পজিশনে থাকলেও আজকে শুট তার পথ আরো কিছুটা এগিয়ে দেবে। এরপরেই শুরু হবে হাড্ডাহাড্ডি লড়াই, একে অপরের পজিশন টিকিয়ে রাখার। এমনিতেই এই কয়েকদিন তোরার এত নাম সাকসেস দেখেই অনেকের মনে ক্ষোভ জমে গেছে, কয়েকজনের চোখের বিষ তৈরি হয়েছে। আর আজকের পর তো আরো তুঙ্গে লড়াই শুরু হবে। তবে তোরা নিজেকে প্রস্তুত করে রেখেছে এইসবের জন্য। সে জানে তার এই পথ মসৃণ নয়, আর তাকে অনেক ঝড় সামলে এগিয়ে যেতে হবে শুধু মনোবল টিকিয়ে রেখে। স্যার, কাজ হয়ে গেছে। মিস অনিতা শর্মা ডিটেলস এতে আছে। শাহিন রেয়ান্সের কেবিনে এসে বলে ওঠে। স্যার, মানে? শাহিন আমতা আমতা করে বলে ওঠে। আর কিছু পেয়েছো? রেয়ান্স শাহিনকে দেখে তীক্ষ্ণভাবে বলে ওঠে। ইয়েস স্যার, অ্যাকচুয়ালি এটা একটা বড় খবর। মিস অনিতা শর্মার মৃত্যুর আগে ম্যাম আর ম্যামের বাবার সাথে একসাথে দেখা গেছে। তবে ওখানে কিছু বড় ঝামেলা হয়েছিল, আর তার কয়েকদিন পরেই অনিতা শর্মার মৃত্যু হয়েছে। তবে এটুকু বলেই শাহিন চুপ করে যায়। তবে কি তবে? রেয়ান্স ভ্রু কুঁচকে বলে ওঠে। তবে আমি খবর নিয়ে দেখেছি মিস অনিতা শর্মার মৃত্যু হয়েছে বলে জানা যায়, তবে ওনার বডি পাওয়া যায়নি। তবে ওনার মৃত্যু স্বাভাবিক নয়। শাহিন বলে ওঠে। হোয়াট? রেয়ান্স মৃদু চিৎকার করে বলে ওঠে। ইয়েস স্যার, ওনার বডি পাওয়া যায়নি, আর এই খবর কেউই জানে না কয়েকজন ছাড়া। ইনফ্যাক্ট মিস্টার এহসান মানানো জানেন না যে ওনার বডি পাওয়া যায়নি। সবাই জানে ওনার মৃত্যু হয়েছে, আর ওনার বডির জায়গায় একটা বেওয়ারিশ লাশ রাখা হয়েছিল, যাকে সবাই অনিতা শর্মা ভেবে তার শেষ কাজ করেছে। শাহিন মুখস্থ পড়ার মতো বলে যায়। শাহিনের কথা শুনে রিয়ান্সের ভ্রু কুঁচকে যায়। এর আগে ডিটেলসে রিয়ান্স দেখেছিল অনিতা শর্মার সাথে এহসান মানানের এক গোপন সম্পর্ক ছিল। তবে কি এর মধ্যে আরো বেশি কিছু রহস্য জমা আছে? আর তোরার সাথে এর কি লিংক থাকতে পারে? আর মৃত্যুর কয়েকদিন আগেই তোরার সাথে কি নিয়ে ঝামেলা হতে পারে? আর তাছাড়াও অনিতার মৃত্যু স্বাভাবিক নয়, আর তোরার বাবা মা তাকে দেখতে পারে না। এর পিছনে নিশ্চয়ই বড় কোনো রহস্য আছে। সবটা এক জায়গায় লিংক হয়ে আছে। কিছু তো আছে, আর যেটা তোরাকে ভেঙে ফেলেছিল ছোট থেকেই। রেয়ান্স নিজের মনেই ভেবে যাচ্ছে। স্যার? শাহিন ডেকে ওঠে। রেয়ান্স বলে ওঠে। স্যার, এই অনিতা শর্মার সাথে মানান পরিবারের পারিবারিকভাবে কোনো যোগসূত্র আছে। শাহিন বলে ওঠে। ঠিক আছে, তুমি খোঁজ লাগিয়ে রাখো আর আপডেট দিতে থাকো। রেয়ান্স গম্ভীরভাবে বলে ওঠে। ওকে স্যার। বলেই শাহিন বেরিয়ে যায়। শাহিন বেরিয়ে যেতেই রেয়ান্স চেয়ারে গা এলিয়ে দিয়ে কারে হাত দিয়ে নিজের ভাবনায় ডুবে গেছে। তোরার সাথে অনিতার আর এহসান মানানের কি লিংক থাকতে পারে, এটাই তাকে ভাবাচ্ছে। আর অনিতার মৃত্যু স্বাভাবিক নয়, আর বডি পাওয়া যায়নি, তাহলে এর মধ্যে কি আরো বড় কিছু আছে?
আমি যেটা ভাবছি, যদি সেটা হয় তাহলে অনেক বড় ঝড় আসতে চলেছে। সামনে খারাপ কিছু অপেক্ষা করছে। রাত 10টা। মুম্বাই এয়ারপোর্ট প্লেন ল্যান্ড হতে তার কিছুক্ষণ পরেই তোরা বেরিয়ে আসে। তবে এই মুহূর্তে তোরাকে বোঝা যাচ্ছে না। তোরার এখনকার ফ্যান ফলোয়ার দেখেই তার ফ্লাইট রাতে রেখেছে রেয়ান্স। দিনের বেলা আসলে চারিদিক থেকে তাকে ঘিরে রাখতো পাবলিক। যেহেতু সে এখন একজন সেলিব্রিটি, তাই এটা স্বাভাবিক। আর তাছাড়া তার আসার খবর পেলেই মুম্বাই এয়ারপোর্ট এতক্ষণ প্রেস মিডিয়া পড়ে যেত। তাই রেয়ান্স তোরার ফ্লাইট রাতে রেখেছে। এখন রাতের বেলা তাকে তেমন কেউ নোটিস করবে না। আর তার সাথে এখন তার পুরো লুক চেঞ্জ হয়ে আছে। মাস্ক দিয়ে মুখ ঢেকে রেখেছে আর একদম সাধারণ মানুষের মতো ড্রেস আপ করেছে, তাই হুট করে কারোর নজরে পড়বে না। তোরা বেরোতে তার সামনে রেয়ান্সের গাড়ি এসে থেমে যায়। সাথে সাথে তোরা গাড়িতে উঠে পড়ে, সাথে রায়। কৃতীয় কোম্পানি থেকে আসা ভ্যানে উঠে যায়। সে সোজা বাড়িতে যাবে, তার আর আজকে কাউকে ড্রপ করতে যেতে হবে না, যেহেতু রেয়ান্স গাড়ি নিয়ে এসেছে। রায় গাড়িতে বসেই একবার শাহিন দেখে নেয়। পা থেকে মাথা পর্যন্ত একবার স্ক্যান করে নিয়ে সোজা হয়ে বসে যায়। তবে রায় দেখলেও শাহিন একবারের জন্যেও রায়ের দিকে ঘুরে তাকায়নি। তবে তার বদলে তার ঠোঁটের কোণে ফুটে উঠেছিল একটা বাঁকা হাসি। রায় শাহিনকে তার দিকে না তাকাতে দেখেই তার যেন মনের মধ্যে কেমন একটা হয়ে ওঠে। হঠাৎ করেই যেন তার মন বিষাদে ভরে। সে কোনা চোখে একবার তাকিয়ে নিয়ে মুখ ঘুরিয়ে বাইরের দিকে করে নেয়। রায় নিজেও জানে না শাহিন না তাকাতে তার কেন এত খারাপ লাগছে, কেন তার এতক্ষণ ভালো থাকা মনটা হঠাৎ করেই বিষাদে ভরে গেছে। এর কোনো উত্তর তার কাছে নেই, তবে তার খারাপ লাগছে এটা জানে। রায়ের এমন কাজে শাহিনের মুখের হাসি ফুটে ওঠে। সে এতক্ষণ রায়ের কর্মগুলো দেখেছিল আয়নাতে। আসলে তোরার রায় গাড়িতে ওঠার আগেই শাহিন সামনের আয়না তার পাশের সিট বরাবর সেট করে রেখেছিল। সে জানতো রায় এসেই তার পাশে বসবে, তাই আগের থেকে সেট করে রেখেছিল। আর এতক্ষণ রায়ের কাজগুলো তার মাধ্যমে দেখছিল। তবে ওরা জানে না যে ওদের এই কর্মকাণ্ড কারো নজরে ছিল। পিছন তোরা এতক্ষণ ওদের দুজনকে দেখছিল। শাহিনের রায়কে দেখে মুচকি মুচকি হাসি আর রায়ের মুখ ফোলানো সবটাই তার নজরে এসেছে। এটা দেখেই তার মুখেও হাসি ফুটে ওঠে। এদিকে রেয়ান্স এতক্ষণ তোরাকে দেখছিল। সেই 3 দিন তোরাকে ছেড়েছিল। যত তাদের ভিডিও কলে দেখা হোক না কেন, সামনে দেখার ভিডিও কলে দেখার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। তাই সে মন ভরে এতক্ষণ তোরার মুখের দিকে তাকিয়ে তার চোখের তৃষ্ণা মিটিয়ে নিচ্ছিল। তার মনের ভিতর হাজারো প্রশ্ন চিহ্ন থাকলেও এই মুহূর্তে সে সবকিছুই ভুলে গেছে তোরার এই মায়া ভরা মুখ দেখেই। আর এটা দেখেই তার বারবার মনে হতে থাকা, না, তার তোরা কোনো খারাপ কাজ করতেই পারে না। রেয়ান্স তোরার এই দুচোখের মাঝে ডুবেছিল। তবে হঠাৎ করে তোরার মুচকি হেসে তাকে টাইট করে জড়িয়ে ধরতেই তার ভাবনার তার ছিঁড়ে বেরিয়ে আসে। রেয়ান্স তোরার মুখের এই মুচকি হাসি দেখে ভ্রু কুঁচকে নিলেও তার দৃষ্টি অনুসরণ করে তাকাতে সেও দেখতে পায় সামনে কোনা চোখে তাকানোর লড়াই। এটা দেখেই বুঝতে পারে তোরা কেন হাসছে। তবে রেয়ান্সের এতে কোনো ভাবগতি নেই। সে আরো একটু শক্ত করে তোরাকে নিজের সাথে জড়িয়ে নেয়। রেয়ান্সের মনের মধ্যে একটাই চিন্তা ঘুরে যাচ্ছে, সামনে কি হতে চলেছে। তবে যাই হোক না কেন সে তোরার কিছু হতে দেবে না, এই সব ভাবতে থাকে। শাহিন লর্ড রেজেন্সিতে এসে তোরাও রেয়ান্সকে রেখেই তার নিজের গাড়িতে রায়কে নিয়ে বেরিয়ে যায়। রায় ড্রপ করে সে বাড়ি ফিরবে। অন্ধকার রাতের মাঝে রাস্তা দিয়ে ছুটে চলেছে গাড়ি। তবে এখন এই মুহূর্তে গাড়ির মধ্যে একটু নিস্তব্ধতা বিরাজ করছে। গাড়ি বাতাস কেটে যাওয়ার জন্য শাঁ করে মৃদু আওয়াজ হচ্ছে, সাথে বাইরের আলো আধারি পরিবেশ। মাঝে মাঝে কয়েকটা গাড়ি তাদের পাশ কেটে বেরিয়ে যাচ্ছে। রায় জানালার দিকে মুখ করে আছে। জানলা খুলে রাখার জন্য বাইরে থেকে হাওয়া এসে রায়ের চুলগুলো এলোমেলো হয়ে মাঝে মাঝে শাহিনের মুখে এসে ঝাপটা দিয়ে যাচ্ছে। আর এতেই যেন শাহিনের মনের মধ্যে হালকা করে অদ্ভুত অনুভূতি খেলে যাচ্ছে। শাহিন এবার সরাসরি মুখ ঘুরিয়ে রায়ের দিকে তাকায়। তবে রায় এখনো বাইরের দিকে মুখ করে আছে। শাহিন তার গিয়ারে থাকা হাত ছড়িয়ে আঙ্গুল নিয়ে পাশে পড়ে থাকা রায়ের আঙ্গুলে আলতো করে স্পর্শ করে। আর এতেই রায় কেঁপে ওঠে। শাহিনের হাতের আলতো স্পর্শ লাগতেই রায় মাথা ঘুরিয়ে শাহিনের দিকে তাকায়। তবে শাহিন তার দিকে না তাকিয়ে তার আঙ্গুলের সাথে রায় একটা আঙ্গুল লক করে নেয়। রায় শুধু বিস্ময় হয়ে শাহিনের দিকে তাকিয়ে থাকে। তার মনের মধ্যেও একটা অনুভূতির দোল খেলে যায়। তার এতক্ষণে ভার হয়ে থাকা মনটা আস্তে আস্তে ভালো লাগতে লাগে।
রায় শাহিনের দিকে তাকিয়ে দেখে শাহিনের মুখের কোণে একটা হাসি ফুটে আছে, আর এটা দেখে রায়ও সোজা হয়ে বসে। তবে সে আর হাত সরিয়ে নেয়নি। থাক না, না জানা কিছু অনুভূতি, না বলা কিছু কথা। যেখানে কিছু না বলেও কিছু অনুভূতির প্রকাশ পাওয়া যায়, সেখানে আর কোনো শব্দের প্রয়োজন পড়ে না। সকালে মৃদু রোদ্দুরে ছাদ থাই গ্লাসে প্রতিফলিত হয়ে পর্দার ফাঁক থেকে রুমের মধ্যে উঁকিঝুঁকি মারে। অন্ধকার রুমের মধ্যে মৃদু আলো প্রবেশ করতে একটা আলো আধারির মায়াবী পরিবেশ সৃষ্টি হয়। মৃদু আলোর ছোটা তোরার মুখের উপরে এসে পড়তেই হালকা নড়ে ওঠে। ঘুমের মধ্যেই অনুভব করে সে কারোর বাহু বন্ধনে আবদ্ধ হয়ে আছে। তার নাকে আসছে একটা পরিচিত স্মেল। চোখ বন্ধ অবস্থায় একটু বড় করে শ্বাস টেনে নেয়। মুখের উপরে রোদ্দুরের ছাদ তীব্র হতে আস্তে আস্তে নড়েচড়ে পিটপিট করে চোখ খুলে তাকায়। চোখ খুলতেই চোখের সামনেই চলে আসে একটা স্নিগ্ধ মুখমণ্ডল। কিছু অবিন্যস্ত চুল কপালে এসে ছড়িয়ে আছে। এমনিতেই প্রথম দিকে তোরা রেয়ান্সের এই ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে ডুবে গেছিল রেয়ান্সের মাঝে। তার সবসময়ের জন্য প্রিয় রেয়ান্স এর এই ঘুমন্ত মুখ। তবে সবসময় এই ঘুমন্ত মুখের দর্শন পায় না। কখনো কখনো সে তার থেকে আগে উঠে যায়, তখন আর দেখতে পাই না। রেয়ান্সের মুখের দিকে তাকিয়ে তোরার মুখে একটা প্রশান্তির হাসি খেলে যায়। তবে তোরা রেয়ান্সের মুখের দিকে তাকিয়েও বোঝে এই মুখ জুড়ে ক্লান্তির ছাপ ফুটে আছে। তোরা এক হাত উঠিয়ে রেয়ান্সের মাথার এলোমেলো চুলগুলোর মাঝে নিজের আঙ্গুল ডুবিয়ে দিয়ে হালকা হালকা করে টেনে দিতে থাকে। তোরা জানে এখন রেয়ান্সের কাজের চাপ প্রচুর। একাই তার এত বড় বিজনেস সামাল দেওয়া, আর সামনেই বিভিন্ন ইভেন্ট শো শুরু হতে চলেছে। তার প্রেশারও বেড়ে গেছে কাজের। সেই সকালে অফিসে যায় আর রাতে একটু তাড়াতাড়ি বাড়ি ফেরে, কিন্তু তারপরেই বাকি কাজগুলো স্টাডি রুমে সেরে ফেলে। এর মধ্যেও রেয়ান্স কখনো তোরার জন্য টাইম বের করতে ভোলে না। এত কাজের মধ্যে থেকেই তার জন্য চিন্তা করতে ভোলে না মানুষটা। তবে এই সবকিছুর মাঝেও একটা নতুন চিন্তা উদয় হয়েছে তোরার মনে। সে এখন রেয়ান্সের মুখে একটা চিন্তার ভাব লক্ষ্য করে। কাজের মাঝে থাকলেও দেখেছে এই চিন্তার ছাপ স্পষ্ট মুখে আছে, আর তোরা এটাও বোঝে এই চিন্তা তাকে নিয়ে। কিন্তু তোরা এটা বুঝতে পারে না যে কি এমন বিষয় যেটা নিয়ে রেয়ান্স এত চিন্তিত থাকে। প্রথম প্রথম তার মনে হয়েছিল এমনিই, কারণ রেয়ান্স তোরার জন্য সবসময় এমন থাকে, তাই ভেবেছিল। কিন্তু এটা এখন তার মনে ঘর করে গেছে। তার বিষয় এমন কি নিয়ে চিন্তার মধ্যে আছে রেয়ান্স, আর এটা সে খুব বড় কিছু সেটাও বোঝে। সে গোয়ার শুট থেকে ফেরার পর থেকেই দেখছে রেয়ান্সের মুখের এই ভাব বদল, আর তারপর থেকেই তার সমস্ত কাজ রেয়ান্স নিজে চেক করে নিজেই সবকিছু ঠিক করে। এমনকি সে এটাও জানে যে রেয়ান্স তার পিছনে সিক্রেট বডিগার্ডও রেখেছে, যারা 24 ঘন্টা তার উপর নজর রাখে। তোরা এখন নিজেও ব্যস্ত। গোয়ার থেকে ফেরার পর থেকেই তার ব্যস্ততা আরো বেড়ে গেছে। সে নিজেও কঠোর পরিশ্রম করছে রেয়ান্সের সাথে তার যোগ্যতা প্রমাণ করার জন্য। রেয়ান্স তোরার হাতের স্পর্শ পেয়ে চোখ বুজে থেকেই তার বুকের উপরে থাকা তার প্রেয়সী, তার ওয়াইফকে আরো নিবিড়ভাবে জড়িয়ে নেয় নিজের সাথে। এটা রেয়ান্স প্রায় মিস করে যায়। যখন সে তাড়াতাড়ি তোরার আগে উঠে যায়, তোরার নিজের কোমরের ওপরে রেয়ান্সের হাতের স্পর্শের বাঁধন শক্ত হয়ে আসতেই তার ঘোর কেটে বেরিয়ে আসে। রেয়ান্স মুখের দিকে তাকিয়ে দেখে ঠোঁটের কোণে হাসি নিয়ে চোখ বন্ধ করে আছে। বুঝতে পারে রেয়ান্স জেগে গেছে। তোরাও মুচকি হেসে রেয়ান্সের কপালে উষ্ণ স্পর্শ বুলিয়ে দেয়। রেয়ান্স পিটপিট করে চোখ খুলে দেখে তার ওয়াইফ তার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। সে তো প্রথমেই জেনে গেছিল তার এই পাগল বউটা তার এই ঘুমন্ত মুখের মধ্যেই ডুবে যায়। তোরা রেয়ান্স ঠোঁটের কোণে আলতো করে নিচের ঠোঁট ছুঁয়ে দেয়। গুড মর্নিং। তোরা রেয়ান্সের গাল আলতো করে টেনে দিয়ে বলে ওঠে। রেয়ান্স তোরাকে জড়িয়ে নিয়ে এক পাক খেয়ে তোরাকে বিছানায় ফেলে সে তোরার উপরে উঠে যায়। তোরাকে জড়িয়ে ধরে বুকে মাথা গুজে দেয়, আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে তাকে। তোরা আলতো হাতে রেয়ান্সের মাথার চুলগুলো টেনে দেয়। রেয়ান্স তোরার বুকে মাথা রেখেই তার হার্টবিট শুনতে থাকে। এতেও যেন একটা আলাদা নেশা আছে। রেয়ান্স বোঝে যে তোরাও তার এই চিন্তিত মুখ নিয়ে ভাবনার মধ্যে থাকে, কিন্তু কিছু করার নেই। সে এখন তাকে তার এই চিন্তার কারণ বলতে পারবে না। রেয়ান্স মাথা উঠিয়ে তোরার মুখের দিকে একবার তাকিয়ে নিয়ে ঠোঁটের কোণে একটা আলতো চুমু বসিয়ে দেয়। সুইট মর্নিং ওয়াইফি। রেয়ান্স বলে ওঠে, চলুন উঠে পড়ুন, আপনার অফিসের লেট হয়ে যাচ্ছে। তোরা রেয়ান্সের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে ওঠে,
হুম, কাজের চাপের জন্য আমি তোমাকে ঠিক করে সময় দিতে পারছি না ওয়াইফি। রেয়ান্স তোরার গায়ের গন্ধ নিয়ে বলে ওঠে। কে বললো শুনি? আমার বর তো অনেক সময় দেয় আমাকে। তোরা বলে ওঠে। বরাবর? রেয়ান্স বলে ওঠে। আরে বাবা, এটা হচ্ছে ফিল। তোমাকে বর বর বললে লাগে। বর বর দুবার করে ডাকছি একসাথে। তোরা বলে ওঠে। তাই নাকি? রেয়ান্স দুষ্টু হাসি ফুটিয়ে বলে ওঠে। তাই। তোরাও হেসে ফেলে। তোরা রায় কৃতির সাথে ওশিয়ান গ্রুপে যাচ্ছে মিস্টার নিমেষ ডেকে পাঠিয়েছে। তবে সে লক্ষ্য করেছে গোয়ার থেকে ফেরার পর থেকেই রায় মুখটা কেমন একটা উজ্জ্বল হয়ে উঠেছে। সব সময় লজ্জামাখা হাসি লেগে থাকে তার মুখে। সেই সাথে সেও লক্ষ্য করেছে শাহিনের ভাবগতিও ঠিক রায়ের মতন। কোম্পানির সামনে গাড়ি এসে থামতেই গাড়ি থেকে বেরিয়ে ভিতরে ঢুকে যায়। তোরা নিমেষের কেবিনে বাইরে দাঁড়িয়ে নক করতেই নিমেষ হাসি মুখে তাকে ভিতরে যেতে বলে। তোরা ঢুকে থেকেই লক্ষ্য করেছে যে নিমেষের হাসিটাও কেমন একটা লাগছে, যা অন্য দিনের মতো স্বাভাবিক নয়। তোরা ভ্রুকুচকে নিমেষের মুখের দিকে তাকিয়ে টেবিলের নিচ থেকে ফোন হাতে তুলে নেয়। তোরা টেবিলের নিচে দিয়ে ফোন থেকে নিমেষের চোখের অলক্ষ্যে রায়কে এসএমএস করে দেয়। নিমেষের মুখের দিকে তাকিয়ে নিজেকে স্বাভাবিক রেখে নিমেষের মনের ভাব বোঝার চেষ্টা করে। এই মুহূর্তে নিমেষ তোরার সামনে বসে আছে আর তার দিকে তাকিয়ে হেসে যাচ্ছে, তবে এটা স্বাভাবিক নয়। মিস্টার রয়, তোরা বলে ওঠে। নিমেষ কিছুটা হকচকিয়ে বলে ওঠে। আপনি কিছু বলবেন বলেছিলেন? তোরা বলে ওঠে। ও হ্যাঁ বলবো তো। খানিকটা হেসে বলে ওঠে নিমেষ। তোরা তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে নিমেষের দিকে তাকিয়ে আছে আর বোঝার চেষ্টা করছে নিমেষের মনোভাব। সে আগে থেকেই জানতো যে নিমেষ তার উপরে একটু একটু গলে আছে, কিন্তু আজকে হঠাৎ কি হলো, এত ভাব কেন? বলছিলাম মিস, তোরা যেটা বলার ছিল, লন্ডনের এলএম কোম্পানির থেকে একটা ইভেন্ট শোর অফার এসেছে। মূলত ওরা এই শো এর মাধ্যমে তাদের একটা নিউ প্রোডাক্ট লঞ্চ করবে, আর তার সাথে এটা একটা হাই লেভেল ইভেন্ট শো। তাই আমি আমাদের কোম্পানি থেকে তোমাকে দিতে চাই, যেহেতু তুমি এখন আমাদের কোম্পানির টপ লিস্টে আছো। আর তাছাড়া তুমি এখন তোমার লক্ষ্যের একদম সামনে। এখন তুমি মুম্বাই টপ মডেল, তাই তুমি এলএম কোম্পানির ইভেন্ট শোতে উইন বলে একজন ইন্টারন্যাশনাল মডেল হিসেবে পরিচিতি পেয়ে যাবে। নিমেষ বলে ওঠে। তোরা এতক্ষণ মন দিয়ে নিমেষের প্রতিটা কথা শুনছিল। হ্যাঁ, অবশ্যই এটা তার কাছে একটা বিগ অপরচুনিটি। এটাতে উইন হতে পারলে সে ইন্টারন্যাশনাল মডেল হিসেবে পরিচিত হবে, সাথে তার আর রেয়ান্সের মধ্যে শুধু এক ধাপ দূর থাকবে। তোরা আর ইউ রেডি? নিমেষ বলে ওঠে। হ্যাঁ, আমি তৈরি আছি এই অপরচুনিটিটা নেয়ার জন্য। তোরা সিরিয়াস ভাবে বলে ওঠে। ওকে, বেস্ট অফ লাক। নিমেষ বলে ওঠে। থ্যাঙ্কস। তোরা আর একটা কথা বলার আছে। বলছিলাম তোমার এই অপরচুনিটির জন্য আমরা কি একসাথে লাঞ্চ করতে পারি? মানে আমি কি এটার জন্য তোমাকে ট্রিট দিতে পারি? নিমেষ তার দিকে হাত বাড়িয়ে বলে ওঠে। তোরা একবার তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে দেখে নেয় হাতের দিকে, তারপরেই নিমেষের দিকে তাকায়। সে নিজেও বুঝতে চায় আসলে এই নিমেষের আসল উদ্দেশ্য কি চায় সে তার কাছে। ওকে। তোরা মৃদু হেসে বলে ওঠে। তোরার কথা শুনেই যেন নিমেষ হাতে চাঁদ পেয়ে গেছে এমন অবস্থা। তার মুখ ঝলমলিয়ে ওঠে। চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে তোরার দিকে এগিয়ে তোরার সামনে দাঁড়িয়ে এক পা পিছনে নিয়ে কিছুটা ঝুঁকে গিয়ে এক হাত দিয়ে ইশারায় বাইরের দিকে যাওয়া নির্দেশ করে হেসে ওঠে। তোরাও কোনো কথা না বলে উঠে দাঁড়িয়ে বেরিয়ে যায়। রুম থেকে বেরিয়ে রায়কে ইনফর্ম করে দেয়। সে জানে এবার খবর ঠিক জায়গায় পৌঁছে যাবে, আর তার সাথে সিক্রেট গার্ডও আছে, তাই তার কোনো অসুবিধে নেই। আর তার নিজের কিছু কায়দা আছে যাতে সে নিজেকে সেফ রাখতে পারে। তাই সে হাসি মুখেই নিমেষের সাথে বেরিয়ে যায়। ইউনিভার্সিটি পার্কিং সাইডে মুখোমুখি দাঁড়িয়ে আছে লেখা ও তামিম। তারা নিজেরাই চমকে আছে একে অপরকে সামনাসামনি দেখে, তাও একই জায়গা, একই ইউনিভার্সিটিতে। তামিমের বাইক আর লেখার কার পাশাপাশি রাখা। লেখা কার থেকে বেরোতে তামিমের সামনে পড়ে যায়, আর তামিমও বাইক থেকে নেমে বেরোতে গিয়ে লেখার সামনে পড়ে যায়। তাই এখন অবাক হয়ে একে অপরের দিকে দাঁড়িয়ে আছে। তুমি তুমি দুজনেই প্রায় একসাথে চিৎকার করে বলে ওঠে।
এই, তুমি এখানে কি করছো? আমার ইউনিভার্সিটিতে তুমি কি করতে এসেছো? এক মিনিট, তুমি আমাকে ফলো করতে করতে এখানে চলে আসোনি তো? লেখা চোখ বড় বড় করে তামিমের দিকে তাকিয়ে বলে ওঠে। তামিম ভ্রু কুঁচকে দাঁড়িয়ে আছে। লেখার কথা শুনে প্রথমে রাগ লাগলেও এখন লেখার মুখের দিকে তাকিয়ে আর শেষের কথা শুনে হাসি পাচ্ছে তার। এই চোখ বড় বড় করে অবাক চাহনি দেখেই সে ঘায়েল হয়ে যাচ্ছে। আমার যতদূর মনে পড়ে এটা একটা পাবলিক ইউনিভার্সিটি। এটা কারোর নামে লেখা নেই যে এখানে আসতে পারবে না। তামিম লেখার দিকে তাকিয়ে বাঁকা হাসি দিয়ে বলে ওঠে। লেখা তামিমের কথা শুনে থতমত খেয়ে গেছে, কিন্তু দমে যাওয়ার পাত্রী লেখা নয়। এই, আমি কখন বললাম এটা আমার নামের ইউনিভার্সিটি? আমি বলেছি আমার ইউনিভার্সিটি মানে আমি এখানে পড়ি, তাই সেক্ষেত্রে দেখতে গেলে এক প্রকার আমার হলো, তাই না? লেখা তার পক্ষে যুক্তি খাড়া করে বলে ওঠে। সেক্ষেত্রে দেখতে গেলে এটা আমার ইউনিভার্সিটি, তাই আমি এখানে আসতে পারি। তামিম বলে ওঠে। মানে তোমার ইউনিভার্সিটি মানে? লেখা বিস্ময় নিয়ে তাকিয়ে আছে। মিস, লেখালেখি আমি চলতা ফিরতা ডিকশনারি নয় যে আমি সব কথার মানে বুঝিয়ে বলবো। তবে হ্যাঁ, এটা বলতে পারি যে মানটা খুব সহজ, তবে তাদের জন্য যাদের মাথায় একটু হলেও বুদ্ধি আছে। তামিম লেখার দিকে তাকিয়ে বলে ওঠে। এই, তুমি কি বলতে চাইছো? আমি বুদ্ধিহীন? আমার বুদ্ধি নেই? লেখা তামিমের দিকে তেড়ে গিয়ে বলে ওঠে। আমি কি তাই বললাম বলে তোমার মনে হচ্ছে? ও হ্যাঁ, তাই তো বললাম। তবে তোমাকে তো বলিনি, তাহলে তুমি সত্যিই বুদ্ধিহীন। তামিম কিছুটা অবাক হওয়ার ভান করে বলে ওঠে। তামিমের বাচ্চা! লেখা মৃদু চিৎকার দিয়ে বলে ওঠে। তামিম লেখার কথাটা শুনেই এক হাত বাড়িয়ে লেখার কোমর ধরে টেনে আনে নিজের কাছে, তারপর কিছুটা ঝুঁকে যায়। লেখার মুখের উপর তামিমের নিঃশ্বাস আছড়ে পড়ছে, আর তার সাথে কোমরের উপরে তামিমের হাতের ছোঁয়াতেও সে ফ্রিজ হয়ে গেছে। তার পিঠ বেয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেছে, আর তামিম উষ্ণ নিঃশ্বাস তার মুখে আছড়ে পড়তেই সে শিহরিত হচ্ছে। আবারও তার মনের মধ্যে এক অজানা অনুভূতির সৃষ্টি হচ্ছে, সেই আগের দিনের মতো। আমার এখনো বাচ্চা হয়নি, তবে তুমি চাইলে সেটাও হয়ে যেতে পারে। তামিম ফিসফিস করে বলে ওঠে। তামিমের কথা শুনে লেখার মুখ ও চোখ ডবল বড় বড় হয়ে গেছে। এতক্ষণ সে অজানা অনুভূতির দ্বারস্থ হয়েছিল, আর এখন তামিমের কথা শুনে সে কেঁপে ওঠে। তামিম লেখার অবস্থা দেখে তাকে ছেড়ে দেয়। লেখার মুখের দিকে একবার তাকিয়ে এক চোখ টিপ দিয়ে ওখান থেকে বেরিয়ে যায়, শীষ বাজাতে বাজাতে। আর এদিকে হতভম্বের মতো দাঁড়িয়ে আছে লেখা। সে এক দৃষ্টিতে তামিমের চলে যাওয়া দেখছে, আর একটু আগে ঘটে যাওয়া সবকিছু ভাবছে। তামিমও এই ইউনিভার্সিটিতে পড়ে, ফাইনাল ইয়ার চলছে। আর লেখা, সে তো এই ইউনিভার্সিটিতে নতুন, তাই জানে না, আর আগেও দেখা হয়নি তাদের। আসলে তামিমের ডিপার্টমেন্ট আলাদা, আর তাদের টাইমও আলাদা, তাই ঠিকভাবে দেখা হয়ে ওঠেনি। আর লেখাও ইউনিভার্সিটি কন্টিনিউ করে না, সপ্তাহে একবার করে আসে, তাই তারা জানতো না। রেস্টুরেন্টের এক কোনায় টেবিলের সামনাসামনি হয়ে বসে আছে তোরা ও নিমেষ। নিমেষ এসে থেকেই উসখুস করছে। সে কিছু বলতে চায়, কিন্তু বলতে পারছে না। তোরা শুধু তীক্ষ্ণ দৃষ্টিতে দেখে যাচ্ছে আর নিজের লাঞ্চ করতে ব্যস্ত আছে। তোরা তো, তোমার নেক্সট কি প্ল্যান আছে? নিমেষ বলে ওঠে। মানে কি নিয়ে? তোরা বলে ওঠে। তোমার লাভ লাইফ নিয়ে। মানে দেখো, তুমি তো এখন নিজে একজন টপ মডেল হিসেবে পরিচিত, আর তার সাথে সবে তোমার ক্যারিয়ারের উত্থান ভরছো। তো তাই জিজ্ঞাসা করছি, কারণ এখন যদি কোনো কারণে তুমি স্ক্যান্ডালে ফেসে যাও তাহলে মুশকিল হয়ে যাবে। নিমেষ বলে ওঠে। তোরা কোনো কথা না বলে চুপচাপ থেকে নিমেষের কথা বোঝার চেষ্টা করছে, বুঝতে চাইছে ঠিক কি বলতে চাই নিমেষ। নিমেষ তোরার তীক্ষ্ণ প্রশ্নসূচক দেখে ফের বলে ওঠে। না মানে দেখো, লাভ লাইফ থাকতেই পারে, কিন্তু সেটা স্ট্যান্ডার্ড দেখতে হবে। কারণ তুমি যার সাথে রিলেশনে যাবে, সে যদি তোমাকে সাপোর্ট করতে না পারে তাহলে তোমার নাম খারাপ হবে। নিমেষ বলে ওঠে। আপনাকে এটা নিয়ে চিন্তা করতে হবে না, আমি বুঝতে পারছি আপনার কথা, কিন্তু এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। তোরা বলে ওঠে। মানে তুমি কি তাহলে রিলেশনে আছো?
নিমেষ বিস্ময় নিয়ে বলে ওঠে। তোরা নিমেষের কথা শুনে কিছু সেকেন্ড চুপ করে থাকে, কারণ তোরা রেয়ান্সকে প্রথমেই বলেছিল যে সে কখনো তাদের সম্পর্ককে অস্বীকার করবে না। ইয়েস, আমি রিলেশনে আছি, তবে এটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। যদি কখনো কোনো স্ক্যান্ডাল আসে আমার নামে, সেটা আমি হ্যান্ডেল করে নিব। তোরা বলে ওঠে। মিস্টার রয়, আমি এখন উঠছি, আমার হয়ে গেছে, তাছাড়া কিছু কাজ আছে। বলেই তোরা কোনো কথার উত্তর না শুনেই উঠে বেরিয়ে যায়। তোরা যদি একবার ঠিকভাবে নিমেষের দিকে তাকিয়ে দেখতো তাহলে বুঝতে পারতো তার দিকে দুটো চোখ আগুন দিয়ে তাকিয়ে আছে। তোরা বেরিয়ে যেতেই নিমেষ রাগে টেবিলের উপরে থাকা সমস্ত জিনিস ফেলে দেয়। রাগে নিমেষের চোখ মুখ লাল হয়ে গেছে, চোখ দিয়ে যেন আগুন ঝরছে। তোরার যাওয়ার দিকে তাকিয়ে আছে, আর তার কিছুক্ষণ পরেই নিজের কপালে রাব করে কিছু ভেবে নিয়ে বাঁকা হেসে ওঠে নিমেষ। তোরা মাত্রই তার হোটেল রুমে ফিরেছে। আজ তার ইভেন্টের ট্রায়াল ছিল। লন্ডন এসেছিল ইভেন্টের ওপেনিং করতে, কিন্তু সেখানেও আজকে ক্লোজিং জন্য সিলেক্ট হয়ে গেছে। আজকে সকালে লন্ডন এসে পৌঁছিয়েছে। হোটেলে চেকিং করার তারপরে ট্রায়াল দিতে এসেছিল। রেয়ান্সের কাজ থাকার জন্য রেয়ান্স আসতে পারেনি তোরার সাথে। রায় কৃতির সাথে লন্ডন এসেছে, আর তার সাথে এসেছে নিমেষ রয়। যেহেতু সে ওশিয়ান স্টার কোম্পানির বস, তাই সে তার কোম্পানির থ্রু দিয়ে এসেছে। হতে পারে এর পিছনে আরও হয়তো অনেক কারণ থাকতে পারে, সেটা হয়তো পরে বোঝা যাবে। সেই দিনের পর থেকেই নিমেষ আর কোনো অস্বাভাবিক আচরণ করেনি, বা তোরাকে এই ব্যাপার নিয়ে কোনো কথা বলেনি। একদম স্বাভাবিক আচরণ করেছে, যেমন আগে তোরার সাথে কথা বলতো ঠিক তেমনই। তবে তোরা নিজেকে সতর্ক করে রেখেছে, এই ব্যাপার নিয়ে সবসময় চোখ কান খোলা রেখেছে। তাই নিমেষের আচরণ দেখে অস্বাভাবিক কিছু না লাগলে সবকিছু ঠিক মনে হয়নি, কিছু গন্ডগোল আছে, তাই সে সবসময় সতর্ক থাকে। আর তাছাড়া সে নিজের রক্ষা নিজে করতে পারে, আর তার পিছনে 24 ঘন্টা সিক্রেট বডিগার্ড আছে। আর ওই দিনের সব ঘটনা রেয়ান্সকে বলার পর সে আরও সিকিউরিটি টাইট করে দিয়েছে। শুধু নিমেষ কিছু আর করেনি বলে রেয়ান্সও কোনো স্টেপ নেয়নি। তোরা রুমে এসে ফ্রেশ হয়ে বিছানার উপরে উপর হয়ে শুয়ে পড়ে। রেয়ান্সকে ভিডিও কলে কানেক্ট করে। প্রায় সঙ্গে সঙ্গেই কল রিসিভ হয়ে যায়। স্ক্রিনের উপরেই ভেসে ওঠে রেয়ান্সের মুখ। তোরা রেয়ান্স কোনো কথা না বলে চুপচাপ একে অপরের মুখের দিকে তাকিয়ে আছে। রেয়ান্স অফিসে বসে আছে। এখন মুম্বাইতে সকাল। কি ব্যাপার, তুমি এখন শাওয়ার নিয়েছো? রেয়ান্স তাদের মধ্যকার নিস্তব্ধতা ভেঙে বলে ওঠে। বাইরে থেকে এসে একেবারে শাওয়ার নিয়ে নিলাম। তোরা এক দৃষ্টিতে রেয়ান্সের দিকে তাকিয়ে বলে ওঠে, মাথাটা ভালো করে মুছে নাও, না হলে ঠান্ডা লেগে যাবে। আর তাছাড়া আমিও ওখানে নেই যে তোমাকে গরম করব। রেয়ান্স শেষের কথাগুলো দুষ্টুমি করে বলে ওঠে। অসভ্য। তোরা বলে ওঠে, তোমার জন্য। রেয়ান্স দুষ্টু হেসে বলে ওঠে। আচ্ছা শোনো না, তোমাকে একটা নিউজ দেওয়ার আছে। তোরা বলে ওঠে। হ্যাঁ বলো না, আমি শুনছি তো। রেয়ান্স বলে ওঠে, আমাকে ইভেন্ট থেকে ক্লোজিং করার জন্য সিলেক্ট করা হয়েছে। তোরা বলে ওঠে, কংগ্রাচুলেশনস মাই ওয়াইফি। রেয়ান্স বলে ওঠে, আচ্ছা ঠিক আছে, এখন একটু রেস্ট নিয়ে নাও, পরে কথা হবে। রেয়ান্স বলে ওঠে, ঠিক আছে। তোরা বলে ওঠে, আচ্ছা ঠিক আছে, ফোনটাকে সাইডে রেখে ঘুমিয়ে পড়ো, কাটার দরকার নেই। রেয়ান্স বলে ওঠে, ওকে। তোরা ফোনটাকে তার সমান সমান সেটিং করে রেখে রেয়ান্সের মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতে ঘুমের দেশে তলিয়ে যায়। আর এদিকে রেয়ান্স তার ঘুমন্ত ওয়াইফকে দেখতে থাকে আর নিজের মনে কাজ করতে থাকে। শাহিন রেয়ান্সের কেবিনে বসে কিছু কাজ করছিল আর মাঝে মাঝে তার বসকে দেখছিল। তোরা ম্যাডামের জন্য কেমন অস্থির থাকেন এখন করে। সে বোঝে তার স্যার উৎকণ্ঠা, আর এতক্ষণ সে দেখছিল তার স্যার কেমন এত দূর থেকেও তার ম্যাডামের খেয়াল রাখছিল। শাহিনের ভাবনার মাঝে হঠাৎ করেই তার ফোন বেজে ওঠে। ঘোর কেটে ফোন বের করে সামনে আনতে
টানতেই ফোনের দিকে দেখে তার মুখে একটা হাসি ফুটে যায়। কলার আইডিতে রায়ের নাম উঠে আছে। কিছুক্ষণ ফোনের দিকে তাকিয়ে নিয়ে সামনের দিকে তাকাতেই দেখে রেয়ান্স তার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। শাহিন বুঝতে পারে সে হ্যাবলার মতো কাজ করে ফেলেছে, তাই রেয়ান্সের দিকে তাকিয়ে সরি বলেই ফোন রিসিভ করে বেরিয়ে যায়। হাই। রায় মৃদু আওয়াজে বলে ওঠে। হাই। শাহিন মৃদু হেসে বলে ওঠে। দুই প্রান্তে চুপ করে আছে, একে অপরের সাথে কথা বলতে চাইছে কিন্তু কি দিয়ে শুরু করবে বুঝতে পারছে না। এর আগে তাদের দেখা হলেও চোখের ইশারা হলেও কথা তেমন হয়নি। আর এর আগেও রায়ের সাথে শাহিনের ফোনের কথা হলেও সেটা তোরার ব্যাপারে কথা বলার জন্য ছিল, তাই তারা এখন চুপ করে রয়েছে। কি করছো? শাহিন রায় স্বাভাবিক করতেই বলে ওঠে। কিছু না, তোমার সাথে কথা বলছি। রায় বলে ওঠে। দিন কেমন গেল আজকে? শাহিন বলে ওঠে। বেশ ভালোই গেছে। ও, তোমাকে তো একটা কথা বলা হয়নি। রায় কিছুটা উত্তেজিত হয়ে বলে ওঠে। কি কথা? তোরাকে ওপেনিং এর বদলে ক্লোজিং এর জন্য সিলেক্ট করা হয়েছে। রায় বলে ওঠে। হ্যাঁ শুনেছি, ম্যাডাম স্যারকে ফোন করেছিল, তখন শুনেছি। শাহিন বলে ওঠে। ও। রায় কিছুটা নিভে যাওয়া আওয়াজ নিয়ে বলে ওঠে। ঠিক আছে, রাখছি তাহলে। বলেই রায় আর কোনো কথা না শুনেই ফোন কেটে দেয়। রায়ের কিছুটা মন খারাপ হয়ে গেছে শাহিনের সাথে কথা বলে। সে প্রথমে যতটা উত্তেজনা নিয়ে ফোন করেছিল শেষে ততটাই নিরাশ হয়ে ফোন রাখতে হয়েছে। আচ্ছা, ওর বলে কি হতো? আমার কথা একটু তো উত্তেজিত হওয়া উচিত ছিল, তা না নিরামিষের মতো আমি শুনেছি বলে দিল। উফ বাবা, এই নিরামিষকে কেন যে মন দিতে গেলাম কে জানে। আর আমার মনটাও তেমন হয়েছে, একদম বেয়ারা, কোনো কথাই শুনতে চায় না। বলি, কেন রে, তুই তো আমার মন, তাহলে ওই আতেলটার জন্য কেন ছটফট করবি? রায় নিজের মনে নিজেকেই খানিকক্ষণ বকাঝকা করে নিল। এদিকে রায় ফোন কেটে দিতেই শাহিন কিছুক্ষণ ফোনের দিকে তাকিয়ে থাকে, তারপর নিজেকেই গাল দিতে থাকে। সে বুঝতে পেরেছে তার কথার জন্য রায় মন খারাপ করে ফোন রেখে দিয়েছে। আরে বাবা, তুই কি আর কিছু জিজ্ঞেস করতে পারলি না? শেষে কিনা কি করছো, দিন কেমন গেল? আরে বাবা, আর কোনো কথা ছিল না? আরে ভাই, তুই তো এখন প্রেমের জোয়ারে ভেসে যাচ্ছিস না, তা কোথায় একটু মিষ্টি মিষ্টি কথা বলবে, তা নয়তো যত সব বোরিং। আরে বাবা, মেয়েটাকে তখন একটু চেয়ার আপ করলেই বা কি হতো, কি ক্ষতি হতো? দিলি তো মনটা খারাপ করে। এখনো পর্যন্ত মুখ ফুটে ভালোবাসার কথাটাও বলতে পারলি না। বলি তুই কে, ছেলে না মেয়ে? হ্যাঁ, এত ভয় পাওয়ার কি আছে? তোরে দিয়ে কিচ্ছু হবে না, ঢেঁড়স মার্কেট ছেলে একটা। শাহিন নিজের মাথায় থাপ্পড় মেরে নিজের মনে বলে ওঠে। তোরা ঘুম ভেঙে যেতেই শুনতে পায় রেয়ান্সের আওয়াজ। ঘুমের মধ্যেই চোখ না খুলেই পাশে হাত বাড়িয়ে দেয়, কিন্তু পাশের জায়গা হাতরে কাউকে না পেয়ে চোখ খুলে তাকায়। পাশে কেউ নেই, তাহলে রেয়ান্সের আওয়াজ কোথা থেকে এলো? তোরা সামনে তাকাতেই দেখে ফোনের স্ক্রিনের উপর রেয়ান্সের মুখ ভেসে আছে। দেখেই রেয়ান্স বিছানায় হেলান দিয়ে বসে আছে তার দিকে তাকিয়ে। ঘুম হয়েছে তাহলে? রেয়ান্স বলে ওঠে। ওকে, ফ্রেশ হয়ে নাও। রেয়ান্স বলে ওঠে। তুমিও এবার ঘুমিয়ে পড়ো, রাত বেশ হয়েছে। আমি ওখানে নেই বলে আবার অনিয়ম শুরু করে দিও না। তোরা বলে ওঠে। রেয়ান্স মুচকি হেসে বলে ওঠে। ওকে, বাই। লাভ ইউ ওয়াইফি। লাভ ইউ মিস্টার রাওয়াত। রেয়ান্সের কেবিনের ভিতরে বেশ হন্তদন্ত হয়ে ছুটে আসে শাহিন। তার হাতে রয়েছে কিছু ডকুমেন্ট। রেয়ান্স মুখ তুলে তাকাতেই দেখে শাহিন বেশ হাঁপিয়ে গেছে। সে সামনের থেকে পানির গ্লাস তুলে শাহিনের দিকে বাড়িয়ে দেয়। শাহিন পানি খেয়ে নিয়ে ডকুমেন্টগুলো রেয়ান্সের দিকে বাড়িয়ে দেয়। স্যার, মিস অনিতা শর্মার খোঁজ পাওয়া গেছে। শাহিন বলে ওঠে। শাহিনের কথা শুনতেই রেয়ান্স মাথা তুলে তাকায় শাহিনের দিকে। মিস অনিতা শর্মা বেঁচে আছে স্যার, তবে তিনি এখন মিসেস রয়।
তিনি নিজের নাম পাল্টে এখন মিসেস অনামিকা রয় হয়েছে। শাহিন বলে ওঠে। মিসেস অনামিকা রয়? রেয়ান্স কৌতূহল নিয়ে বলে ওঠে। স্যার, আরো একটা বড় খবর আছে। কি? রেয়ান্স ভ্রু কুঁচকে বলে ওঠে। স্যার, এই মিসেস অনামিকা রয় হলেন ওশিয়ান স্টার কোম্পানির একজন শেয়ার হোল্ডার। হোয়াট? রেয়ান্স বলে ওঠে। ইয়েস স্যার, শুধু তাই নয়, ইনি হলেন মিস্টার নিমেষ রয়ের স্টেপ মাদার। শাহিন বলে ওঠে। ও মাই গড, এটা আমি কি করে মিস করে গেলাম? রেয়ান্স নিজের মনে বিড়বিড় করতে করতে বলে ওঠে। রেয়ান্স কিছুক্ষণ এক মনে ভেবে যায়, তারপর শাহিনের দিকে তাকিয়ে তার হাতে থাকা ডকুমেন্টগুলো দেখতে থাকে। উফ, নিমেষ যদি মিসেস অনামিকা রয়ের স্টেপসন হয় তাহলে বড় কিছু ঘটতে চলেছে। নিমেষ তোরার সাথে লন্ডনে গেছে না? রেয়ান্স শাহিনের দিকে তাকিয়ে বলে ওঠে। হ্যাঁ স্যার, আরো একটা কথা আছে, মিসেস অনামিকা রয়কেও লন্ডনে দেখা গেছে। শাহিন, তুমি জলদি আমার যাওয়ার ব্যবস্থা করো। আমি কালকে নয় আজকে রাতেই যেতে চাই। আমার এখানে সব কাজ অঙ্কুরকে ট্রান্সফার করো, কুইক। রেয়ান্স কিছুটা জলদি বলে ওঠে। ইয়েস স্যার। বলেই শাহিন বেরিয়ে যায়। অনিতা শর্মা, মিসেস অনামিকা রয়, নিমেষ রয়। আমার তোর আগে কিছু হতে দেব না। এবার আমিও দেখতে চাই আমি থাকতে আমার তোরার গায়ে কে আঁচড় বসায়। এবার এই মিসেস অনামিতা শর্মার থেকে পর্দা উঠে যাবে, আর আমিও দেখতে চাই এর পিছনে কি কি আছে। তবে আই সোয়ার, আমি একটাকেও ছাড়বো না। যারা যারা আমার তোরার জীবন নিয়ে খেলতে চাইছে, আমি তাদের নিয়ে এমন খেলবো যে সারা জীবনের জন্য আর খেলার নামও মুখে আনবে না। রেয়ান্স শেষের কথাগুলো মনে মনে বলতে বলতে তার চোখ মুখ ভয়ঙ্কর হয়ে গেছে। তোরা নিজের মতো রিহার্স করছে। যেহেতু সে একা নয়, তাই আগে থেকেই তাকে একবার ট্রায়াল করে নিতে হচ্ছে। এই প্রোগ্রাম একদম শেষে তার গ্র্যান্ড এন্ট্রি হবে, আর যেহেতু ও ক্লোজিং করছে, তাই ওর সাথে একজন মেল পার্টনার থাকবে। শুরুতে আর শেষে মেল পার্টনার থাকে, আর টোটাল 20 জনের মধ্যে 4 জন মেল পার্টনার, প্রথমে ও শেষে আর মাঝে 2 জন। তোরা এখন তার সাথে থাকা মেল পার্টনারের সাথে পায়ে পা মিলিয়ে হেঁটে যাচ্ছে। ওদের সামনেই চেয়ার নিয়ে রায় ও কৃতি বসে আছে, আর ওদের থেকে কিছু দূরেই নিমেষ দাঁড়িয়ে আছে। তার তীক্ষ্ণ দৃষ্টি তোরার উপর আর তার পাশে থাকা ছেলেটার উপর। তার মনের মধ্যে যে এখন কি চলছে সেটা সে নিজে ছাড়া আর কেউ জানে না। নিমেষ কিছুক্ষণ তোরাকে দেখে নিয়ে ওখান থেকে বেরিয়ে যায়। ওদের পিছনেও যে কেউ ওদের উপর নজর রাখছিল সেটা কারোর নজরে এলো না। দূর থেকে তোরার প্রত্যেকটা মুভমেন্ট লক্ষ্য করে যাচ্ছে, সাথে মুখে ফুটে আছে বাঁকা হাসি। তোরা তার রিহার্স কমপ্লিট হয়ে যেতেই ওখান থেকে রায় ও কৃতির সাথে বেরিয়ে যায়। তোরা বেরিয়ে যেতেই তার সাথে থাকা এতক্ষণের মেল মডেলটা তার যাওয়ার দিকে তাকিয়ে থেকে কিছুক্ষণ পর নেমে এসে ওদের থেকে দূরে দাঁড়িয়ে থেকে তাদের উপর নজর রাখা অজানা ব্যক্তির কাছে এসে দাঁড়িয়ে যায়। কাজটা যেন ঠিকঠাকভাবে হয়ে যায়, আমি কোনো ঝামেলা চাই না। অজানা ব্যক্তিটি বলে ওঠে। দেখুন, আমি আগেও বলেছি এতে কোনো শিওর বলতে পারছি না, তবে আমি আমার পুরোটা দিয়ে চেষ্টা করব। মেল মডেলটা বলে ওঠে। চেষ্টা নয়, আমার কাজ চাই। এটা নাও, এতে অর্ধেক টাকা আছে, বাকিটা কাজ শেষ হওয়ার পর পাবে। অজানা ব্যক্তিটি বলে ওঠে। আমি আপনার কথা মতো ওকে ফেলে দিব, কিন্তু বলতেই হবে মেয়েটা বিষ আছে, একদম সেক্সি। মেল মডেলটা বলতে না বলতেই তার মুখের উপর একটা ঘুষি এসে পড়ে। কিছু বলে ওঠার আগেই সে শুনতে পায়, তোমাকে যেটুকু বলা হয়েছে তুমি সেটুকু করবে, অযথা ওর দিকে নজর দিতে যাবে না, তাহলে তোমার চোখ আমি উপড়ে নেব। ওকে ওকে, হয়ে যাবে। বলেই মেল মডেলটা ওখান থেকে চলে যায়। ওকে না মারলেও পারতে। অজানা ব্যক্তিটি বলে ওঠে। ওহ প্লিজ, আমি কি করব না করব সেটা আমি তোমার কাছ থেকে জানতে চাইনি। হ্যাঁ মানছি তুমি আমাকে প্ল্যান দিয়েছো, তার মানে এই নয় যে আমি সব আপনার কথা শুনে চলবো। বলেই আড়াল থেকে বেরিয়ে আসে নিমেষ। আমি কি বললাম তোমাকে আমার সব কথা শুনতে? আমি তো শুধু তোমাকে হেল্প করেছি তোরাকে পাওয়ার জন্য। অজানা ব্যক্তিটি বলে ওঠে।
সেই জন্য তোমার সাথে কথা বলছি আর তোমার কথা শুনছি আপাতত। নিমেষ বলে ওঠে, তারপর একটা তাচ্ছিল্য ভরা দৃষ্টি দিয়ে তার সামনে দাঁড়ানো অজানা ব্যক্তিকে দেখে বেরিয়ে যায়। এতক্ষণ নিমেষের বলা কথাগুলো দাঁতে দাঁত চেপে ধরে শুনলেও নিমেষ চলে যেতেই অজানা ব্যক্তিটি রাগে ফেটে পড়ে, হাত দুটো মুঠো করে নেয়। শুধু একবার ওই তোরাকে হাতের সামনে পাই, একবার শুধু আমার হাতে আসতে দাও, তারপর দেখো ওর কি হাল করি, সাথে তোমারও। অজানা ব্যক্তিটি নিমেষের যাওয়ার দিকে তাকিয়ে নিজের মনে বলে ওঠেন, সন্ধ্যে 7টা ইভেন্ট শুরু হয়ে গেছে। একে একে সবাই স্টেজে উঠে তাদের পারফরমেন্স দিতে আছে। তোরা সবার শেষে, তাই তার আগে 20 জন আছে। তাদের হয়ে গেলে শেষে তোরাও ওই মেল মডেল এন্ট্রি নেবে। তোরা তার মেকআপ নিতে বসে আছে, তাকে মেকআপ করিয়ে দিচ্ছে আর সে চুপচাপ বসে আছে। ওর পাশেই রায়কৃতি বসে বসে তোরার রেডি হওয়া দেখছে। তোরার একটু মন খারাপ হয়ে আছে, আজ তার প্রোগ্রাম, অথচ রেয়ান্স নেই। সে জানে রেয়ান্স তার কাজের চাপের জন্য আসতে পারেনি, কিন্তু তাও আজ তার একটু হলেও মন খারাপ করছে। আর সকাল থেকেই তার সাথে কথা হয়নি রেয়ান্স, সেটা নিয়ে আরো একটু বেশি মন খারাপ। তবে এই সব কিছু তার মুখে ফুটে উঠছে না। সে এখন ধীর শান্ত হয়ে বসে আছে। দেখলে মনে হবে তার প্রোগ্রামের দিকে ফোকাস করছে। তোরার কেন জানি আজকে নিজেকে কোনোভাবেই স্থির করতে পারছে না। উপর উপর নিজেকে শান্ত রাখলেও ভিতরে ভিতরে তার একটা চাপা অনুভূতি হচ্ছে, কিন্তু সেটা কেমন সে বুঝতে পারছে না। সে কিছুতেই তার প্রোগ্রামের দিকে ফোকাস করতে পারছে না। রেডি হয়ে কিছুক্ষণ বসে থাকার পর তার স্টেজে ওঠার টাইম হয়ে যেতেই একজন স্টাফ তাকে ডাকতে আসে, আর তারপরেই নিজেকে যথাসম্ভব ঠিক করে উঠে যায়। স্যার, সব কাজ হয়ে গেছে। শাহিন এসে রেয়ান্সের কানে কানে বলে ওঠে, তুমি সব চেক করে নিয়েছো তো? কোনো প্রবলেম নেই তো? রেয়ান্স আরো একবার শিওর হওয়ার জন্য বলে ওঠে, না স্যার, সবকিছু ঠিক আছে, আমি নিজে চেক করে নিয়েছি, এবার শুধু স্বীকার করার অপেক্ষা। শাহিন বলে ওঠে। রেয়ান্স শাহিনের দিকে তাকিয়ে আর কিছু বলতে যাবে, কিন্তু ওদিকে তোরার নাম অ্যানাউন্স করতেই সামনের দিকে অধীর আগ্রহে তাকিয়ে থাকে, আর তার কিছু সেকেন্ডের পর তার চোখ মুখে উজ্জ্বল হয়ে ওঠে। তোরা স্টেজে উঠে সামনের দিকে তাকাতেই তার এতক্ষণের মন খারাপ ভালো হয়ে যায়। তার মুখে ফুটে ওঠে এক চিলতে হাসি। স্টেজের একদম সামনে রেয়ান্স বসে আছে, তার দিকে হাসি মুখে তাকিয়ে। সে জানতো না রেয়ান্স কে আসবে। সত্যি এটা তার কাছে বিশাল বড় একটা সারপ্রাইজ। তোরা এবার নিজের পারফরমেন্সের দিকে ফোকাস করে সামনের দিকে এগিয়ে আসে। রেয়ান্স বসে বসে সবটাই লক্ষ্য করেছিল। সে তোরাকে সারপ্রাইজ করার জন্য কিছু জানায়নি, তবে তোরা ছাড়া বাকি সবাই জানতো যে রেয়ান্স আসছে। তাকে দেখেই যে তার ওয়াইফের মুখে হাসি ফুটে উঠেছে, এটা দেখেই তার মন শান্তিতে ভরে যায়। তবুও কিছু চিন্তা করে একটা ভয় কাজ করতে থাকে তার মধ্যে। তোরার পাশে মেল মডেলটা এসে দাঁড়াতেই সে এক দৃষ্টিতে তোরার দিকে তাকিয়ে নজরে রাখে। নজর রাখে। এদিকে তোরা স্টেজে উঠতেই চারিদিক থেকে সমস্ত অ্যাটেনশন নিজের দিকে টেনে নেয় তোরা। সবাই তোরাকে দেখে মুগ্ধ। এশিয়ান মডেলও যে এত সুন্দর হয় তা বিদেশিদের জানা ছিল না। তোরা একটা ব্ল্যাক ফ্লোর টাচ গাউন পরেছে, কাঁধের থেকে হাত পর্যন্ত লেস ঝুলছে, আর বাম পায়ের দিকে এক সাইডে কাটা মেসি হেয়ার, এক সাইডে কিছু চুল হাইলাইট করা। তোরার হাঁটার স্টাইল, প্রত্যেকটা মুভমেন্ট, লুক, এক্সপ্রেশন সবাইকে ঘায়েল করে দিয়েছে। সবার মুখে মুখে এখন একটাই নাম, এশিয়ান মডেল তোরা। এদিকে তোরা সাবলীলভাবে সামনের দিকে হেঁটে আসলেও তার পাশে থাকা মেল মডেল তার কোমরে হাত রেখে কেমন জড়সড় হয়ে তার সাথে এগিয়ে আসছে। রেয়ান্স তোরার সাথে এই মডেলটাকে দেখে চিন্তায় আছে। তোরার না কোনো ক্ষতি হয়ে যায় এই ভেবে, কারণ সে জানে তোরাকে স্টেজ থেকে ফেলে দেওয়ার প্ল্যান হয়েছে, আর তাই রেয়ান্স এটা নিয়েই চিন্তিত। সে এক দৃষ্টিতে তোরার দিকে তাকিয়ে আছে। তোরা একদম স্টেজের সামনে এসে দাঁড়িয়ে যায়। তার সামনে বসে থাকা রেয়ান্সের দিকে তাকিয়ে মুচকি হেসে ওঠে। তারপরেই ঘুরে তাদের নিজেদের পজিশন চেঞ্জ করে। শেষে ফিরে যাওয়ার সময়ে তোরা একবার পিছনে ফিরে তাকিয়ে একটা হাসি দিয়ে দেয়।
আর সাথে সাথে চিৎকারে ভরে ওঠে পুরো জায়গাটা। তোরার পাশের মডেলটা আরও একবার চান্স পেয়েছিল তোরাকে ফেলে দেওয়ার, কিন্তু সে তার নিজেকে নিয়ে চিন্তায় আছে, সে না কখন পড়ে যায়। তোরা স্টেজ থেকে নেমে যেতেই পুরো জায়গা জুড়ে হাততালিতে ফেটে পড়ে, আর রেয়ান্সও স্বস্তির নিঃশ্বাস ফেলে কিছুটা। তবে সে এখনো পুরোপুরি নিশ্চিত হতে পারেনি। এদিকে তোরা স্টেজ থেকে নেমে যেতেই দূরে দাঁড়িয়ে থাকা দুজন ব্যক্তির চোখে আগুন জ্বলে ওঠে। তাদের প্ল্যান ফেল হয়ে গেছে। পকেট থেকে ফোন বের করে কানে ধরে বলে ওঠে, প্ল্যান বি। আসলে রেয়ান্স যখন জানতে পেরেছে যে তোরাকে ফেলে দেওয়ার প্ল্যান চলছে, স্টেজ থেকে তখনই রেয়ান্স রায়ের সাথে কথা বলে। আর রাইও সুযোগ বুঝে ওই মেল মডেলের ড্রেসের মধ্যে ইচিং পাউডার ও জুতোর মধ্যে কাকড় দিয়ে দিয়েছিল, তাই জন্য স্টেজের উপরে অমন আজীব দেখতে লাগছিল। সাথে এসে তোরাকে ফেলবে কি নিজেকে রক্ষা করতে ব্যস্ত ছিল। কিছুক্ষণ পরেই ব্যাক স্টেজ থেকে হোস্টের হাত ধরে তোরা আবারও স্টেজে উঠে আসে, আর সাথে আর এক প্রস্থ হাততালির ফোয়ারা বয়ে যায়। তোরা আসতেই জাজরা এসে তার হাতে ট্রফি তুলে দেয়, সাথে ইন্টারন্যাশনাল টপ মডেলের জন্য ব্যাচও পরিয়ে দেয়, সাথে মাথায় একটা ক্রাউন। রেয়ান্স সামনে বসে তার ওয়াইফের সাকসেস দেখছে মুগ্ধ হয়ে। তোরা দূর থেকে রেয়ান্সের দিকে তাকিয়ে আছে, তার চোখ ছলছল করছে। আজ সে পেরেছে তার উড়ান ছুতে, সে তার লক্ষ্যে পৌঁছে গেছে। আজ সে ইন্টারন্যাশনাল টপ মডেলের খেতাব পেয়ে গেছে। এবার শুধু বেস্ট মডেলের অ্যাওয়ার্ডটাই বাকি আছে। রেয়ান্স তোরার তাকানো দেখে বুঝতে পারে সে কি ভাবছে, তাই সে তোরার দিকে তাকিয়ে চোখের ইশারায় তাকে চেয়ার আপ করে। রেয়ান্স এখানে এসেছে কেউ জানে না, তাকে কেউ চিনতে পারেনি। তাকে চিনতে পারলেই চারিদিক থেকে তাকে ঘিরে ধরবে, যেহেতু সে ওয়ার্ল্ড টপ 1 বিজনেস সবার উপরে আছে, তাই তাকে সবাই এক নামে চেনে। রেয়ান্স মুখে ঢাকা আছে, আর তাই শান্তিতে সে তার ওয়াইফের প্রোগ্রাম দেখতে পাচ্ছে। তোরা স্টেজ থেকে নেমে আসতেই বেশ কিছুক্ষণ তাকে পাবলিক ও মিডিয়ার লোক ঘিরে থাকে, আর তারপর সবার দিকে ছাড়া পেয়ে ভিড় কাটিয়ে ব্যাকস্টেজের দিকে হাঁটা দেয়। মেকআপ রুমে ঢুকতেই হঠাৎ করে পিছন থেকে কেউ তার মুখ চেপে ধরে। তোরা ছটফট করে উঠে নিজেকে ছাড়াতে চেয়েও পারে না। শেষে আস্তে আস্তে ঢলে পড়ে যায়, আর তার সাথেই তোরাকে কাঁধে তুলে নিয়ে ওখান থেকে বেরিয়ে যায়। রাই ও কৃতি দুজনেই ব্যাকস্টেজে ও মেকআপ রুমে খোঁজ নিয়েছে, কিন্তু কোথাও তোরার চিহ্ন পর্যন্ত নেই। দুজনেই খুব ভয় পেয়ে গেছে। ওরা তোরাকে কোথাও খুঁজে না পেয়ে বাইরে রেয়ান্সের কাছে চলে আসে। রেয়ান্স শাহিনের সাথে কথা বলছে। রায় রেয়ান্সের কাছে আসতেই রেয়ান্স রায়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে ওঠে, তোরাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তাই তো? ওকে কোথাও খুঁজে পেলাম না, কিন্তু আপনি কি করে জানেন? রায় কিছুটা অবাক হয়ে বলে ওঠে। রেয়ান্স কোনো কথা না বলেই বাঁকা হেসে বলে ওঠে। রায় ও কৃতি অবাক হয়ে রেয়ান্সের মুখের দিকে তাকিয়ে থাকে। একবার রেয়ান্সের দিকে দেখে তো একবার শাহিনের দিকে দেখে। রেয়ান্সকে দেখে বোঝা যাচ্ছে না যে কিছু হয়েছে বলে। তোরাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর এদিকে রেয়ান্সের তাতে কোনো চাপ নেই দেখে একদম স্বাভাবিক লাগছে। মনে হচ্ছে যেন এটাই হওয়ার ছিল। শাহিন ওদের মুখ দেখে বুঝতে পারছে ওদের অবস্থা, তবে ও এখন কিছু বলার মতো মুডে নেই। হঠাৎ করে ওদের নিস্তব্ধতাদের মাঝে রেয়ান্সের ফোন বেজে ওঠে। ফোনের দিকে একবার তাকিয়ে আর পাশে থাকা সবার মুখের দিকে তাকিয়ে নিয়ে ফোন কানে ধরে। হ্যালো স্যার, ম্যাডামকে উঠিয়ে নেওয়া হয়েছে। তোমরা শুধু ফলো করতে থাকো, 1 সেকেন্ডের জন্য চোখের আড়াল করবে না, আর আমাকে মিনিটে মিনিটে আপডেট দিতে থাকো। রেয়ান্স বলে ওঠে, ইয়েস স্যার। কার কথা বলছেন বস? তোরা কোথায় সেটা কি আপনি জানেন? রাই বলে ওঠে, তোমরা দুজন হোটেলে ফিরে যাও, তোরাকে নিয়ে চিন্তা করতে হবে না, ঠিক সময় ও ফিরে আসবে। রেয়ান্স বলে ওঠে, না না, আমরা কোথাও যাব না স্যার, প্লিজ বলুন না তোরা কোথায়। কৃতি বলে ওঠে, ম্যাডামকে কিডন্যাপ করা হয়েছে। শাহিন বলে ওঠে, মানে কে করলো? আচ্ছা, ওই নিমেষটাকেও তো খুঁজে পাওয়া যাচ্ছে না, তাহলে কি ওই তোরাকে তুলে নিয়ে গেছে? রাই হড়বড়ি করে বলে ওঠে, চিন্তা নেই, ম্যাডাম সেফ আছে। শাহিন রায়কে শান্ত করতে বলে ওঠে,
রায় তেড়ে উঠে বলে ওঠে। রায় রেগে গিয়ে বলে ওঠে। রায়ের কথা শুনে শাহিন মুখ টিপে টিপে হাসছে। জোরে হাসতে পারছে না, কারণ সামনে রেয়ান্স দাঁড়িয়ে আছে। কৃতি চোখ দুটো বড় বড় করে রায়ের দিকে তাকিয়ে আছে। রায়ের মুখে কাঁচা গালাগাল শুনেই কৃতি হা হয়ে গেছে, আর রেয়ান্স ভ্রু কুচকে তাকিয়ে আছে রায়ের দিকে। রেয়ান্সের তাকানো দেখে শাহিন এগিয়ে আসে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, চলো, আমাদেরকে বেরোতে হবে। শাহিন নিজের হাসি চেপে বলে ওঠে। তোরা পিটপিট করে চোখ খুলতেই চোখের সামনে পুরোই অন্ধকার দেখতে পায়। তার সাথে তার পুরো মাথা ভারী হয়ে আছে, যন্ত্রণায় ছেড়ে যাচ্ছে। চারিদিকে তাকিয়ে অন্ধকার দেখতে দেখতে নড়তে গেলে বাধা পায়। চোখ ঘুরিয়ে দেখে নিচের অবস্থান। কিছুক্ষণ অন্ধকারের মধ্যে চোখ সয়ে যেতেই দেখতে পায় রুমের মধ্যে হালকা আলো আসছে বাইরের থেকে। নাড়াচাড়া করতে গেলেই বুঝতে পারে তার হাত পা বাধা আছে। তার আস্তে আস্তে মনে পড়ে সে কোথায় ছিল আর তারপর কি হয়েছিল। কিন্তু তাকে এখানে কে নিয়ে আসলো? কে হতে পারে যে তাকে সবার সামনে থেকে নিয়ে আসার সাহস দেখিয়েছে? কে ছিল ওটা পিছনে? আর রেয়ান্স নিশ্চয়ই এতক্ষণে জেনে গেছে আমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তোরা চেয়ারে বসা অবস্থায় হাত ছুটাতে চাইছে, এতে বাধা দড়ির সাথে ঘষা খেয়ে হাত লাল হয়ে যাচ্ছে, কিন্তু সেদিকে তোরার কোনো খেয়াল নেই। সে নিজের মতো কাজ করে যাচ্ছে। তোরা অন্য সব মেয়েদের মতো নয় যে এই অবস্থায় নিজেকে দেখে ভয় পেয়ে ছেড়ে দেওয়ার জন্য চিৎকার করবে। তোরা নিজের কৌশলে প্রায় দড়ি খুলে ফেলেছে। হঠাৎ বাইরে থেকে দরজা খোলার আওয়াজ পেয়ে তোরা থেমে যায়। সে আগের মতোই প্রায় তার খুলে যাওয়া হাতটাকে পেঁচিয়ে নেয়। তার মুখ চোখ একদম স্বাভাবিক করে নিয়ে তাকিয়ে থাকে দরজার দিকে। আলতো হাতে দরজা ঠেলে ঢোকে একটা অবয়ব। মুখ স্পষ্ট বোঝা যাচ্ছে না, তবে চেহারা দেখে বোঝাই যাচ্ছে যে তার সামনে দাঁড়ানো ব্যক্তিটি একটি ছেলে। দরজা ছেড়ে ভিতরে ঢুকতেই, বাইরের থেকে আলো ভিতরে ঢুকতেই অন্ধকার রুমের মধ্যে প্রবেশ কিছু আলোর ছটা, তাতেই ঘরটা আলো আধারিতে পরিণত হয়ে যায়। তোরা এক দৃষ্টিতে তাকিয়ে বোঝার চেষ্টা করছে তার সামনে দাঁড়ানো ব্যক্তিটি কে হতে পারে। তবে হঠাৎ তাকে ডেকে উঠতেই চমকে ওঠে তোরা। হাই তোরা। চেনা পরিচিত গলার আওয়াজ পেয়েই তোরার চোয়াল শক্ত হয়ে যায়। তবুও যথাসম্ভব নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে। তার মুখ থেকে অস্পষ্টভাবে রুক্ষভাবে বেরিয়ে আসে, নিমেষ? ইয়েস সুইটহার্ট, নিমেষ। চিনতে পেরেছো তাহলে? নিমেষ হেসে বলে ওঠে। সামনের দিকে কিছুটা এগিয়ে গিয়ে সুইচ অন করতেই রুমের লাইট জ্বলে ওঠে। সাথে সাথে এক অপরের মুখ দৃশ্যমান হয়। তবে নিমেষ তোরার মুখের দিকে তাকিয়ে কোনো রকম ভয়ের ছাপ লক্ষ্য করেনি। তোরাকে একদম স্বাভাবিক লাগছে, যেন তার সাথে কিছুই হয়নি। এটা দেখে নিমেষ কিছুটা অবাক হলেও অত মাথা ঘামায় না ওই দিকে। সে এক দৃষ্টিতে তোরার দিকে তাকিয়ে থাকে। তোরা এখনো সেই প্রোগ্রামের ড্রেসেই আছে। তোরাকে এই আলো আধারির মধ্যে দেখতে একদম মায়াবী লাগছে নিমেষের কাছে। এইসবের মানে কি মিস্টার রয়? তোরা রুক্ষভাবে বলে ওঠে। কোন সবের মানে? নিমেষ অবাক হওয়ার ভান করে বলে ওঠে, আমাকে এখানে তুলে নিয়ে এসেছেন কেন, আর আমাকে বেঁধে রেখেছেনই বা কেন? তোরা ঝাঁঝিয়ে বলে ওঠে, আরে বেবি, এত হাইপার হয়ে যাচ্ছ কেন? আরে দেখো, এত টানাটানি করো না তো, হাত কেটে যাবে তো। নিমেষ বলে ওঠে, ওফো, জাস্ট শাট ইউর মাউথ। আমাকে এখানে কেন এনেছেন সেটা বলুন। তোরা বলে ওঠে, কি করব বলো, আমি যে তোমাকে ভালোবাসি তাই তোমাকে নিজের কাছে নিয়ে আসলাম। আমি যেদিন তোমাকে প্রথম দেখেছিলাম সেদিন তোমার প্রেমে পড়ে গেছিলাম। তারপরে তোমার খোঁজ নিয়ে জানলাম তুমি স্টার অকেশন গ্রুপ জয়েন করেছো। কি আর করার, তারপরে হঠাৎ করে স্টার অকেশন গ্রুপগুলোতে মিশে গেল। তাই আমি আবারও তোমাকে পাওয়ার জন্য তোমাকে আমার কোম্পানির জয়েন লেটার দিলাম, আর তুমি অ্যাকসেপ্ট করে নিলে। তারপর থেকে তোমাকে প্রতিদিন দেখে দেখে আমি আরো তোমার প্রতি প্রেমে পাগল হতেছিলাম। কিন্তু শেষে তুমি কি করলে? নিমেষ শেষের কথাটা দাঁত খিচে বলে ওঠে, কি করেছি আমি? তোরা এতক্ষণ নিমেষের কথাগুলো শুনছিল। তোরা এই অফিসে জয়েন করার পর থেকেই দেখেছে নিমেষ তার সাথে একটু অন্যরকম ভাবে কথা বলে। পরে যদিও বুঝতে পেরেছিল যে নিমেষ তার প্রতি দুর্বল, তবে তোরা সবসময় নিমেষকে এড়িয়ে চলেছে,
কাজের কথা ছাড়া কোনো কথাই হয়নি তাদের মধ্যে। সে এমনিতেই বাইরে কারোর সাথে কথা বলে না নিজের কাজের ব্যাপারে ছাড়া, আর সেখানে এইসব ব্যাপার তোরা সবসময় এড়িয়ে চলে। তুমি জানো না তুমি কি করেছো? তুমি বলনি তুমি অন্য কাউকে ভালোবাসো। যেদিন আমি তোমাকে আমার মনের কথা জানাতে চেয়েছিলাম সেদিন তুমি আমার মন ভেঙে দিয়েছো, আর তাই তোমাকে নিজের কাছে রাখার জন্য তোমাকে আমি তুলে নিয়ে এসেছি। নিমেষ বলে ওঠে। তোরা এক দৃষ্টিতে নিমেষের দিকে তাকিয়ে আছে আর বোঝার চেষ্টা করছে নিমেষকে। তবে নিমেষকে এই মুহূর্তে দেখে মনে হচ্ছে না যে নিমেষ স্বাভাবিক আছে। আর নিমেষ এইসব কি বলে যাচ্ছে আবল তাবল। তোমাকে আমি এভাবে আনতে চাইনি, তোমাকে অন্যভাবে নিজের করে নিতে চেয়েছিলাম, কিন্তু ওই শালা হারামিটার জন্য তোমাকে তুলে আনতে হলো। ও যদি ঠিকঠাক কাজ করতো তাহলে তুমি এত কোনো হসপিটালে বিছানায় থাকতে, আর আমি তোমার পাশে বসে তোমার হাতে হাত রেখে তোমার মাথায় হাত বুলিয়ে দিতাম। নিমেষ তোরার কাছে আস্তে আস্তে বলে ওঠে, হসপিটাল মানে কি বলতে চাইছো তুমি? আর একদম আমার কাছে আসবে না, দূরে থাকো। তোরা বলে ওঠে, কি করতাম বলো, আমি তো তোমাকে ভালোবাসি তাই এমনটা করেছি, আমাকে ভুল বুঝো না প্লিজ। আসলে তোমার সাথে যে মেল মডেলটা ছিল ওকে টাকা দিয়ে তোমাকে স্টেজ থেকে ফেলে দেওয়ার প্ল্যান করেছিলাম, আর তারপর ওখান থেকে আমি তোমাকে হসপিটালে নিয়ে যেতাম, কিন্তু শেষ মুহূর্তে এসে হারামিটা পাল্টে গেল। আমি যদিও তোমাকে ফেলতে চাইনি, কিন্তু ওই মহিলা বললেন এমনটা করতে, এতে নাকি তুমি আমাকে ভালোবাসবে। নিমেষ তোরার থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে বলে ওঠে। তোরার ভ্রু কুঁচকে যায় নিমেষের কথা শুনে। কি বললো এটা নিমেষ তাকে ফেলে দেওয়ার প্ল্যান করেছিল? শেষ মুহূর্তে প্ল্যান চেঞ্জ তাহলে কি কোনোভাবে রেয়ান্সের মধ্যে আছে? কিন্তু এই মহিলাকে, ওই মহিলা যার কথাই নিমেষ এমন প্ল্যান করেছে, তোরা নিজের মনে ভেবে যাচ্ছে। হঠাৎ মৃদু চিৎকারে তোরা চমকে নিমেষের দিকে তাকায়। নিমেষ ঘাড়ে হাত উল্টো দিকে কিছুটা বেঁকে গেছে, হাতের আঙ্গুলের ফাঁক দিয়ে দেখা সিরিঞ্জ। আস্তে আস্তেই নিমেষ নিচে হেলে পড়ে যেতেই তার সামনে স্পষ্ট হয় নিমেষের পিছনে থাকা ব্যক্তিটি। তোরা সামনের দিকে বিস্ময় চোখে তাকিয়ে আছে। তার চোখের সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখে সে বোঝার চেষ্টা করছে যে সে সত্যি দেখছে নাকি তার চোখের ভুল। তার সামনে মানুষটা কি সত্যি সেই মানুষটা যাকে সে ভাবছে? এত পরিবর্তন কি করে হতে পারে? কিন্তু মানুষটা এখানে কি করছে? এটা কি তার চোখের ভুল? ভুল হতে পারে। তোরা সামনের মানুষটির দিকে তাকিয়ে ভেবে যাচ্ছে, কি পাথই রানী, চিনতে অসুবিধা হচ্ছে নাকি? সামনের ব্যক্তিটি হাসতে হাসতে বলে ওঠে, অনিতা আন্টি। তোরা বিস্ময় নিয়ে অস্পষ্টভাবে বলে ওঠে। তোরার মনের মধ্যে এতক্ষণ দ্বন্দ্ব থাকলেও সামনের মানুষটিকে নিয়ে কিন্তু তার কথা শুনে বুঝে গেছে না, সে ভুল দেখছে না, এটা তার চোখের ভুল নয়। তার সামনে সত্যি সত্যি অনিতা শর্মা দাঁড়িয়ে আছে, আর এটা ভেবেই তোরার মুখের এক্সপ্রেশন চেঞ্জ হতে থাকে। বাহ, চিনতে পেরেছো তাহলে? হেসে উঠে বলে ওঠেন অনিতা শর্মা ওরফে অনামিকা রয়। আপনি আপনি বেঁচে আছেন, এখানে কি করছেন? তোরা বলে ওঠে, আরে আস্তে আস্তে, এত অধৈর্য হলে চলে নাকি? অনিতা বলে ওঠেনি, অবশ্যই আমি বেঁচে আছি, না হলে কি আর তোমার সামনে দাঁড়িয়ে থাকতে পারতাম? আমি মরে গেলেই তো খেলা শেষ, তাই না? বলেই আবারও জোরে হেসে ওঠেন। আপনি এখানে কি করছেন? আর আপনি যদি বেঁচেই থাকেন তাহলে সেদিনের ঘটনাটা কি ছিল? তোরা বলে ওঠে, সত্যিই তো, সেদিনের ঘটনা কি ছিল বলো তো? অনিতা ব্যঙ্গ করে বলে ওঠেন, তামাশা বন্ধ করুন আর সোজা সোজা উত্তর দিন। তোরা রুক্ষভাবে বলে ওঠেন, আরে বাবা, আমি তো সব, আমি এখানে থাকবো না তো কে থাকবে? এই নিমেষে তো শুধু আমার খেলার একটা গুটি মাত্র। অনিতা ফ্লোরে পড়ে থাকা নিমেষের গায়ে পা দিয়ে ঠেলে বলে ওঠে। অনিতার কথা শুনেই তোরার মাথার মধ্যে সেলগুলো দৌড়তে থাকে দ্রুত গতিতে, আর তার এবার একের পর এক নিমেষের বলা কথাগুলো পড়ে যাচ্ছে মনে, আর সবগুলো সাজালে উত্তর তার সামনে চলে আসছে। ও, তার মানে আপনি সেই মহিলা মিসেস রয়? তোরা বলে ওঠে, বাহ, তার মানে আমার এই গুণধর ছেলেটাও বলে দিয়েছে দেখছি।
অনিতা বলে ওঠে। তোরার যেন চমক খাওয়ার সময় এটা। সে একের পর এক চমক খেয়েই যাচ্ছে আজকে। আর কি কি তার অজানা আছে, আর তার পিছে আর কি হচ্ছে এটা তার মাথায় চলছে। তবে এখন তাকে উত্তেজিত হলে হবে না, তাকে নিজেকে শান্ত রাখতে হবে। এখনো অনেক কিছু জানার বাকি। আপনার ছেলে মানে? তোরা কিছুটা অবাক হয়ে বলে ওঠে। না, আমার নিজের পেটের ছেলে নয়, তবে আমার ছেলে, নামের ছেলে। বুঝতে পারলে না নিশ্চয়ই? তাহলে থাক, আর বুঝে কাজ নেই তোমার। অনিতা বলে ওঠে। স্টপ মাদার। তোরা বিস্ময় নিয়ে বলে ওঠে। এই তো বুঝে নিয়েছো, তুমি সেই ছোটবেলার মতোই আছো, বুঝলে? তুখোর বুদ্ধি তোমার, তুমি সবকিছুই একটু জলদি জলদি বুঝে ফেলো। অনিতা বাঁকা হেসে বলে ওঠে। আমাকে এখানে নিয়ে আসার মানে কি? আমাকে কেন তুলে নিয়ে এসেছেন? তোরা বলে ওঠে। আরে তুমি তো সব, তোমাকে তুলে নিয়ে আসবো না যত হোক, তুমি আমার এক্স হাজবেন্ডের মেয়ে বলে কথা। তুমি না হলে কি খেলা জমে বলো? অনিতা তোরার চারিদিকে ঘুরে বলে ওঠে। ওহ, জাস্ট শাট ইওর মাউথ। তোরা মৃদু চিৎকার করে বলে ওঠে। বাহ, সে তেজ আছে দেখছি। অনিতা তোরার গাল চেপে বলে ওঠে।